নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। শুক্রবার রাত্রি 8টা মানেই আমাদের একমাত্র আলোচনার প্রোগ্রাম সোজা সাপটায় আপনাদের স্বাগত। অনেকে বলেন সংসদীয় রাজনীতিতে রাজনীতি মাপা হয় ভোট দিয়ে। ভোটের ইস্যু, ভোটের ফলাফল ঠিক করে দেয় দেশের রাজনীতি কোন পথে হাঁটছে। अच्छे दिन থেকে সবকা সাথ সবকা বিকাশ, ভোটের ময়দানে সব স্লোগানই শুনেছি আমরা। সেই পথেই এবার নয়া বাঁক। দেশে বর্তমানে দুই রাজ্যে বিধানসভা ভোট চলছে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। একই সঙ্গে উপনির্বাচন চলছে 14টি রাজ্যের 48টি বিধানসভা আসনে। এহেন ভোটের আসরেই নজর কেড়েছে স্লোগান। মহারাষ্ট্রের ভোট প্রচারে উঠছে অরঙ্গজেবের নাম, ঝাড়খণ্ডে পদ্মের অস্ত্র অনুপ্রবেশ, উল্টো দিকে জাত গণনাকে সামনে রেখেই গেরুয়া হিসেব ঘেঁটে দিতে চায় কংগ্রেস। ভারতের রাজনীতিতে কি তবে মণ্ডল বনাম কমণ্ডলের দ্বিতীয় অধ্যায় শুরু? 7ই আগস্ট 1990 প্রধানমন্ত্রীর কুর্সিতে তখন ভিপি সিং। পিছিয়ে পড়া শ্রেণী বা ওবিসিদের জন্য সরকারি চাকরিতে 27% সংরক্ষণের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, কারণ তেমনই সুপারিশ করেছিল মন্ডল কমিশন। অনেকে বলেন 9এর দশকে ভারতীয় রাজনীতিকে নতুন চরিত্র দিয়েছিল এই মন্ডল কমিশন। রাজনীতির যে অধ্যায়কে আজ আমরা চিনি মন্ডল ভার্সেস কমণ্ডল বলে। জাতপাতের অঙ্ক বনাম ধর্মীয় মেরুকরণ। প্রায় 3 দশক পর ফের ভারতের রাজনীতিতে মন্ডল আর কমণ্ডলের লড়াই। বিহারের জাতগণনার ফল ইঙ্গিত দিয়েছে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি ওবিসি। এই তথ্যই অস্ত্র তুলে দিয়েছে কংগ্রেসের হাতে। বিজেপির ধর্মধ্বজার জবাবে তারা যেন খড়কুটোর মতো আঁকড়ে ধরেছে জাতপাতের অঙ্ককে। তাই লোকসভা থেকে বিধানসভা সর্বত্রই হাতের হাতিয়ার জাত গণনা। থেমে নেই বিজেপিও, তারাও ধার বাড়িয়েছে মেরুকরণের অস্ত্রে। মহারাষ্ট্রে নরেন্দ্র মোদীর মুখে অরঙ্গজেব, দেবেন্দ্র ফডনবিসের ভাষণে রাজাকার প্রসঙ্গ, ঝাড়খণ্ডে অমিত শাহের ঘোষণা পরের মেয়ে বিয়ে করলে জমি পাবে না অনুপ্রবেশকারীরা। সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, কিন্তু এই বাকযুদ্ধের আড়ালে মন্ডল কমণ্ডলের লড়াই দেখছে রাজনৈতিক মহল। 30 বছর পুরনো এই অস্ত্র তাকে বিজয়ী করে, সেটাই এখন দেখার। আর আজকে এ নিয়েই আমাদের আলোচনা। আজকের আমাদের ইস্যু মেরুকরণ তাসে কুপোকাত নাকি জাত গণনায় বাজিমাত। আর এই ইস্যু নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে রয়েছেন আলাপ করিয়ে দিই। একদম ডান দিকে রয়েছেন, আমার একদম বাঁ দিকে রয়েছেন কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে কুণাল ঘোষ। কুণালদা, আপনাকে স্বাগত। রয়েছেন সিপিআইএমের পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজী প্রতিম বসু। শিবাজীদা, আপনাকে স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, আপনাকে স্বাগত। আমি শুরু করব জগন্নাথকে দিয়েই। জগন্নাথ, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এই দুটি জায়গায় ভোট চলছে। পশ্চিমবঙ্গে হয়ে গেছে উপনির্বাচন, উত্তরপ্রদেশে 10টি সিটে উপনির্বাচন। সব মিলিয়ে ভোটের ইস্যুকে আপনারা সেই তো মেরুকরণের জায়গায় নিয়ে যাচ্ছেন। ভোটের ইস্যুকে কখনো ভারতীয় জনতা পার্টি মেরুকরণের জায়গায় নিয়ে যায় না। ভারতীয় জনতা পার্টির সিনথেসিস যেটা, ভারতীয় জনতা পার্টি যা থেকে উত্থান, ভারতীয় জনতা পার্টি যা নিয়ে রাজনীতি করে, সেই বিষয়গুলি এবার ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচনে রাখা হয়েছে। অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে একটি অন্যতম ইস্যু। 3 বিঘা ছিল, অনুপ্রবেশ ছিল। এখন সেই অনুপ্রবেশ যদি বাংলাদেশ বর্ডার থেকে পাকুড়ে যায়, তাহলে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ইস্যু হবে। এর মধ্যে তো অন্যায় কিছু নেই। আমরা বাংলাদেশিরা গিয়ে যদি সাঁওতাল পরগনায় জমি কিনে সেখানকার খনিজ সম্পদ লুট করে নিয়ে যায়, আমরা তুলব না? জাতীয় নিরাপত্তার সাথে এই ইস্যু তুলতে হবে আমাদেরকে। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকলেও আমরা যেমন বলবো, পাকুড়ে বাংলাদেশিরা ঢুকলেও আমরা একই কথাই বলবো। আর মহারাষ্ট্রে যে কথা, মহারাষ্ট্রে শিবাজী মহারাজ, মারাঠি অস্মিতা এবং হিন্দুত্ব,
এই তিনই হচ্ছে আমাদের মূল বিষয়। এবং তার সঙ্গে মহারাষ্ট্রে বিজেপির শাসনকালের যে উন্নয়ন, আমরা এই নিয়েই নির্বাচনে যাচ্ছি। সুতরাং ধর্মীয় মেরুকরণের জন্য আমরা নির্বাচনকে, ধর্মীয় মেরুকরণের আঙ্গিকে নির্বাচনকে নিয়ে যাচ্ছি, সেটা বিরোধীদের কথা, আমাদের কথা না। আমরা আমাদের স্বধর্মে বজায় আছি এবং সেই স্বধর্ম হলো মোদিজির নেতৃত্বে বিকশিত ভারতের স্বপ্ন, 47-এ ভারতকে বিকশিত ভারতে রূপান্তরিত করা, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করা। আর তার জন্য মহারাষ্ট্র হবে যে ভারতবর্ষের অর্থনৈতিক একটা অন্যতম ইঞ্জিন, সেই ইঞ্জিনকে আরও শক্তিশালী করা। আর তার জন্য মহারাষ্ট্র নির্বাচনে জেতা, এবং জেতার জন্য একই সঙ্গে উন্নয়ন, মারাঠি অস্মিতা এবং সেই সঙ্গে হিন্দুত্ব নিয়ে বলা, সচেতন করা। এবং সচেতন করা কেন? সচেতন করা এই কারণেই, তার কারণ আমাদের যারা ভোটার, সেই ভোটারদেরকে এক রাখতে হবে। বিরোধী যাদের ভোটার, তারা এক হয়ে ভোট দেয়। সেই জন্যই যোগীজি বলেছেন কাটেঙ্গে ইয়া বাটেঙ্গে, মোদিজি বলেছেন এক হ্যায় তো সেফ হ্যায়। কারণ বিরোধীদের রাজনীতি হচ্ছে যে হিন্দু যে ভোট, সেই ভোটকে বিভাজিত করো। সেই ভোটকে কিভাবে বিভাজিত করো? সেই ভোটকে জাতপাতের ভিত্তিতে বিভাজিত করো। আর এই জাতপাতের ভিত্তিতে যাতে হিন্দু ভোট বিভাজিত না হয়, সনাতনী ভোট এক জায়গায় থাকে, তারা সুরক্ষিত থাকে, তার জন্যই আমরা মহারাষ্ট্রের কথা বলছি। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিভাজিত হলে কি পরিস্থিতি হয়। আর এই জাতপাতের বিভাজনের ফলেই তো টুকরো টুকরো হয়ে আমরা দীর্ঘদিনের, প্রথমে ব্রিটিশ এবং মোগল এবং পাঠানদের গোলামি করেছি, কারণ আমাদের সমাজ বিভাজিত ছিল। কংগ্রেস এবং তার দোসর ইন্ডি জোটের পার্টনাররা সেই ভারতীয় সনাতনী সমাজকে বিভাজিত রাখতে চায়। আর বিভাজিত যাতে না হয়, এক হয়ে যাতে ভারতবর্ষের মেজরিটি, ভারতবর্ষের হিন্দুরা এক হয়ে ভোট দিতে পারে, সেই দায়িত্ব, গুরু দায়িত্ব আমাদের। একদম জগন্নাথের লাইন ঠিক কথা বলেছে। সত্যি কথাই যে হিন্দু ভোট যাতে বিভাজিত না হয়, ঘুরিয়ে ফিরে সেই একই সঙ্গে সেই পোলারাইজেশন, সেই পলিটিক্স চলে আসছে। আশুতোষ, হরিয়ানায় এই অপ্রত্যাশিত হার কি এই দুরাজ্যে কংগ্রেসকে পিছিয়ে দিল? আপনারা তো জাতপাতের অঙ্কেই লড়ছেন। না, ব্যাপার হচ্ছে কিছু কিছু রিয়ালিটি থেকে বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা একটু দূরে থাকতে চায়। কেন, রিয়ালিটি যেই আয়না দেখাবেন তখনই অন্যরকম কথা বলা শুরু করে, জাতপাত নিয়ে অনেক রকম। এই রাজনীতি তো বিজেপির করা, কংগ্রেসের করেনি। কিন্তু কংগ্রেস কি ফাইন্ড আউট করেছে বা মানুষ কি দেখেছে? বিহারে যে কাস্ট সেন্সাসটা হয়েছিল, তার দুটো ইম্পর্টেন্ট রিপোর্ট আপনার জানা দরকার। যে 1.5% পপুলেশন মাত্র গভর্নমেন্ট জবে আছে। ভাবুন কি অবস্থা। এই রিয়ালিটি থেকে যেই বলবেন দূরে চলে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে 34% পরিবার 6,000 টাকার নিচে তারা রোজগার করেন। এগুলো দেখালেই আবার ভয় রকম নানা রকম কথা বলা শুরু করবে। এগুলো কংগ্রেসে চলে যাবে, আর না নেহরুর কাছে চলে যাবে, বিভিন্ন জায়গায় ছুটতে ভালোবাসেন। কেন, ট্রেনে প্যাসেঞ্জারি করা অভ্যেস, ফ্লাইটে প্যাসেঞ্জারি করা অভ্যেস আদানি আম্বানিদের, তাদের এরকমই বলবে, কিছু করার নেই। এবার যেটা হচ্ছে যে যারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড যে দল, তারা হঠাৎ করে আবার কাস্ট সেন্সাস কেন বলা হচ্ছে বা এগুলো কেন করা হবে না, কেন করা হবে না, কেন রিয়ালিটির ওপরে ভারতবর্ষ চলবে না, এই জায়গাটা তাদের বুঝতে কেন সমস্যা হয়। এবং আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার 16 লাখ ক্রোড়, 16 লক্ষ কোটি টাকা 25 জনের মাত্র মাফ করে দিতে পারে কোনো কথা না শুনে। যখন রাহুল গান্ধী প্রশ্ন করেন কৃষকদের আজকে কি অবস্থা দেশের, কৃষক কাঁদছে আর ওই 25 জন হাসছে, তাদের লোন নিয়ে তো আলোচনা হয় না, যেটা বা বিভিন্ন রকম উঠে আসছে। আবার যখন কাস্ট সেন্সাসে আবার ফিরবেন, এটা জানা দরকার যে বিগেস্ট যারা কর্পোরেটস বা ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরিতে আমরা কি দেখতে পাচ্ছি, ওবিসি, দলিত, এদের কোনো রিপ্রেজেন্টেশন নেই। কেন নেই? এরা কি দোষ করেছে? তাহলে তাদের ইকোনমিক্যালি ডেভেলপ করার জন্যে, তাদের জন্য চিন্তাভাবনা করার জন্য এবং ইকুয়ালিটির জন্যে, সবাই আমরা সমান ভারতবর্ষে। এই যে 50% যে গ্যাপের কথাটা রাহুল গান্ধী বলছেন, বা আমাদের ন্যায়পত্রতেও আছে, আপনি দেখেছেন। তো এইগুলো নিয়ে গ্রাস লেভেল রিয়ালিটি নিয়ে আজকে যদি আলোচনা না হয় বিশ্বদা, আপনি কি নিয়ে আলোচনা? দেশের অর্থনীতিটা কোথায়? আপনি ব্রাহ্মণ, আমি হিন্দুর কোনো অন্য ওবিসি হতে পারি, এসটি হতে পারি, আমি মুসলমান হতে পারি, দেশের অর্থনীতিটা তো নেই, হাতে তো টাকা নেই। পাচ্ছেন না আমরা মানুষকে কি করবেন? হরিয়ানা প্রশ্নটা আপনাকে বলি, হরিয়ানাতে যেভাবে ইউটিলাইজেশন হয়েছে তার ভেতরে কয়েকটা সিটে মাত্র আমরা হেরেছি। এবং আপনি যদি দেখেন মাত্র কয়েকটা জায়গায় অল্প অল্প মার্জিনে আমরা হেরেছি। যে দুর্দান্ত প্রতাপ ভূমিকায় পালন করছে নরেন্দ্র মোদী এবং এজেন্সি নিয়ে চলছে, এত করেও তো আমাদের খুব একটা
মার্জিনে গ্যাপ আনতে পারলো না, সেটাও তো তাদের একবার উত্তর দেওয়া উচিত। কেন হার জিত ভাই, হার জিত না, তো নিশ্চয়ই, অল্প আমি মার্জিনে আপনার কথাটা হারি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার মনে হয় যারা দেশের মানুষ, কৃষক, হরিয়ানা তো কৃষক বেল্ট, ওই দিকটা কৃষক, আপনি জানেন কৃষক আন্দোলন সেখানে হয়েছিল। আশুতোষ আমি বুঝতে পারছি মহারাষ্ট্রে একটা সময় বিভিন্ন সার্ভে রিপোর্টে আপনি বলছিল মহারাষ্ট্রের যে ভোটের দিন আর রেজাল্টের দিন একটু অপেক্ষা করুন, ঠিক আমরা সেটাই চাইছি লড়াই তো আপনাদের। আপনারা পাওয়ার ভার্সেস পাওয়ার, না, নিশ্চয়ই। সিন্ডে ভার্সেস সিন্ডে হয়ে যাচ্ছে। আমরা আমাদের লড়াই গ্রাসরুটের লেভেলে রাখবো সবসময়, এটা আমাদের নিয়ম, অসুবিধা নেই। পার্থদা এই পরিস্থিতিতে আপনাদের অবস্থানটা ঠিক কি? একদিকে জাত গণনা, অন্যদিকে আপনার মেরুকরণের রাজনীতি। দেখুন বিশ্ব, এমনি পশ্চিমবঙ্গে হেমন্তকাল এখন, ফলে পড়শি রাজ্য যদি বলেন যে আমাদের ঝাড়খণ্ড, সেখানে দুই হেমন্তের রাজনীতি মানুষ দেখতে পাচ্ছে। কীরকম? এক হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, যার নামে হচ্ছে যে এত অভিযোগ ছিল, যিনি আসামের মুখ্যমন্ত্রী, বিজেপি তার নামে যা অভিযোগ করেছিল, ঝুড়ি ঝুড়ি অভিযোগ, সেই অভিযোগ সত্যি হলে এতদিন হেমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে জেলে থাকা উচিত ছিল। সেই হেমন্ত বিশ্ব শর্মা আসাম ছেড়ে এসে পড়ে আছেন ঝাড়খণ্ডে। সেখানে দলবদলের তিনি যে আর্কিটেক্ট হিসেবে পরিচিত, যাতে এই সরকারটা ফেলা যায়। ফলে দু রকম হেমন্তর মডেল আছে। একটা হচ্ছে আপনি বর্ষতা যদি স্বীকার করেন বিজেপির কাছে, তাহলে বিশ্ব শর্মা হবেন, আর বর্ষতা যদি স্বীকার না করেন তাহলে সোরেন হবেন, হেমন্ত সোরেন। ফলে জেলে পড়তে হবে। ফলে আসলে এই পদ্ধতিতেই বিজেপি যদি মনে করে যে এক একটা রাজ্য জয় করবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ আমি আপনাকে বলছি, আপনার হেডলাইনে ঝাঁকুনির কথা বলেছেন যে ভোটে যে কোনো আর্থকুয়েকের পর না একটা আফটার শক বলে বস্তু আছে, তার চেয়েও মারাত্মক কিছু হয়। ফলে আমি বলছি লোকসভায় যা হয়েছে, তারপরে হরিয়ানা একটা প্রলেপ পড়তে পারে বিজেপির জন্য, কোনো সন্দেহ নেই, কিন্তু আরও বড় আফটার শক অপেক্ষা করছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুটোতেই। এই কারণের জন্য বলছি, আমার নিজের মন গড়া কথা নয়, বাস্তবতা আপনাকে এই কথা বলছে। যে ধরুন বিজেপি বিহারের ভোটে 15 সালে প্রচার করতে গিয়ে বলেছিল যে বিজেপি যদি হারে পটকা ফাটবে পাকিস্তানে। যেই কথাটার মানেটা কি? তার মানে এই ভারতবর্ষে যে কেউ যদি হারে, তার মানে বিজেপি যদি না যেতে তাহলে বাকি সবাই দেশদ্রোহী। সেই মডেলটা তারা আনার চেষ্টা করছেন। ঔরঙ্গজেবের ফ্যান ক্লাব বানিয়েছেন মহারাষ্ট্রে, যে আমাদের বিরোধীদের প্রত্যেককে, যে তার বাইরে যারা থাকবেন। বাট মহারাষ্ট্রের কি হাল করেছেন, আমি সরকার কিভাবে বানিয়েছেন ছেড়ে দিন, সে তো লোকে দেখেছে যে মাঝরাত্রির থেকে উঠে কিভাবে কেনা বেচা, এবং ওখানেও সে অশোক পাওয়ার তিনি ছিলেন, 74,000 কোটি টাকা ইরিগেশন তার নামে করাপশন, তাকে হচ্ছে যে মুখ করে হচ্ছে বিজেপি এখন মন্ত্রিসভায় এলেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে পার্টি উইথ এ ডিফারেন্স, এটাই তো দেখছে মানুষ, যে আসলে একটা বড় ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দেওয়া হয়েছে এদেরকে তুলে। আমি শুধু একটাই বলছি যে মহারাষ্ট্র, যেটাকে আমরা মনে করি যে বিশ্ব যে কমার্শিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কোন জায়গায় গেছে আমি আপনাকে বলছি। শিবাজি মূর্তি ভেঙে পড়ে ছেড়ে দিন, সেখানে হচ্ছে যে করাপশনের চার্জ এসছে, শিবাজি তো অস্মিতার প্রতীক। আমি বলছি যে সেই জায়গায় নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে যে ডিফেন্সের শিবাজি মূর্তি চুরি হয়েছে, ওখানে বানানোর ক্ষেত্রে যে চুরি, সেটা আপনি আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ট্রান্স হারবার লিঙ্ক রোড বম্বের, সেটা উদ্বোধন করেছেন মোদী সাহেব, সেটা করার 3 মাসের মধ্যে সেখানে ধসে গেছে। আমি আপনাকে বলছি যে এই রাজ্য আমাদের শিল্পোন্নত রাজ্যের একটা, সেখানে আপনি যদি বলেন শিল্পোন্নয়ন গত 3 বছরে কমেছে। আপনি 10 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল মহারাষ্ট্রে, সরে চলে গেছে অন্য রাজ্যে। আমি আপনাকে এই অবধি বলছি যে সেখানে নেগেটিভ ম্যানুফ্যাকচারিং গ্রোথ চলছে। আপনি 17,000 পোস্টে, পুলিশের পোস্টে 18 লক্ষ লোক অ্যাপ্লাই করছে বিশ্ব। ইট শোজ যে মানুষের দুর্দশা কোন জায়গায়। ফলে মহারাষ্ট্র পরিবর্তনের দিকে থাকবে না, সেটাই সঙ্গত, সেটাই প্রত্যাশিত, সেটাই স্বাভাবিক। অনেক সময় যা কিছু সঙ্গত হয়তো ভাবছেন, কিন্তু বাস্তব চরিত্র নাও হতে